নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। শুধু অনুষ্ঠান নয়, সঙ্গে রয়েছেন বিশেষ অতিথিরাও। কেন তারা বিশেষ? তার কারণ সম্প্রতি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। আর তাতে সারা রাজ্যের মধ্যে শিলিগুড়িকে গর্বিত করেছেন তিনি হলেন শিলিগুড়ির ছাত্রী শ্রেয়সী শীল। শ্রেয়সী, আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে শ্রেয়সীর বাবা শ্রী জীবন কুমার শীল। শ্রেয়সীর এই যে সাফল্যের কাহিনী, এই কাহিনী আমরা আজকে বিস্তারিতভাবে শুনব। প্রথমে শ্রেয়সীকে বলবো, শ্রেয়সী, তুমি এই যে জীবনের একটা বিশেষ পরীক্ষায় এই যে সাফল্য লাভ করেছো, এটা তুমি একটু নিজের মুখে আমার শ্রোতা বন্ধুদের একটু বলো। নমস্কার, আমার নাম শ্রেয়সী শীল। আমি শিলিগুড়ি দক্ষিণ একটিয়াশিলে থাকি। এবছর উচ্চ মাধ্যমিকে আমি শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে রাজ্যে 8ম স্থান অধিকার করেছি এবং আমি কলা বিভাগের ছাত্রী। শ্রোতা বন্ধুরা, শ্রেয়সীর এই যে সাফল্যের পথে পা রাখার প্রচেষ্টা, এর পেছনে রয়েছে পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় এবং প্রচেষ্টা। আজকে শুনব সেই কাহিনী। শ্রেয়সী, তোমার এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট, এটা কি তুমি আশা করেছিলে? প্রথমত আমাদের এবছরে উচ্চ মাধ্যমিকে নতুন সিস্টেমে আমরা পরীক্ষা দিয়েছি, সেমিস্টার সিস্টেমে। তো প্রথমে কিছুটা ভয় ছিল, তবে পরীক্ষা দিয়ে আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে মানে ফলাফল ভালো হবে। র্যাঙ্কের আশাও হয়তো কোথাও গিয়েছিল, তবে সেটা যে বাস্তবায়িত হবে সেটা মানে সত্যি আর কি ভাবিনি। আর এই যে তোমার সাফল্য, এখানে তুমি বিদ্যালয় এবং পরিবার দুজনেরই সাহায্য পেয়েছো। তো স্কুল তোমাকে কিভাবে সাহায্য করেছে, এটা যদি একটু বলো। মূলত বিদ্যালয়ে তো মানে সেটা আমি মনে করি যে আমি রোজ বিদ্যালয়ে যেতাম না, এটা আমার নিজস্ব খামতি। এছাড়াও আমি যতদিন বিদ্যালয়ে গিয়েছি, প্রতিটা শিক্ষিকার যে সমস্ত আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি, সেখানে তাদের যে মূল্যবান বক্তব্য, সেটা অনুপ্রাণিতও করে। সেখান থেকে নতুন নতুন বিষয় শিখেছি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষিকারা আমাকে বই দিয়েও সাহায্য করেছে। বিদ্যালয় তো রয়েছে, তার সাথে সাথে আমার গৃহশিক্ষক শিক্ষিকারাও রয়েছেন, তারাও আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। মা বাবা রয়েছে, সবাই। এছাড়াও পারিপার্শ্বিক পরিবেশ, সব কিছু আর কি আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে, সব কিছুই আমাকে সাহায্য করেছে। তুমি এই যে কলা বিভাগে তুমি এত ভালো রেজাল্ট করেছো, তোমার কি কি সাবজেক্ট ছিল? আমার ছিল বাংলা, ইংরেজি, এছাড়াও ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং পরিবেশবিদ্যা। এর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা? আর কোন সাবজেক্টটাকে তোমার মনে হয়েছে যে এটা না হলে আমি আরও ভালো রেজাল্ট করতে পারতাম, বা তোমার এটাতে আরও প্রচেষ্টা দেওয়া দরকার ছিল? আমার পছন্দের বিষয় ভূগোল এবং আমি ভবিষ্যতে ভূগোল নিয়ে আগাতে চাই। এছাড়াও মানে যদি বলতে চাই যে যেই সাবজেক্টটা আমার পছন্দ নয়, সেরকম কোনো সাবজেক্ট আমার নেই। তবে কারণ কি, কোনো সাবজেক্টে যদি আমি আর কি অগ্রাহ্য করে পড়ি, তাহলে সে বিষয়ে আমার তো মনোযোগ বসেই না। শুধুমাত্র পরীক্ষার জন্য পড়বো সেটা না, ভবিষ্যতেও যে কাজে লাগবে সেটাও আমার মানে মন থেকে উঠে যায়। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয়কে আমি যাতে মন দিয়ে এবং ভালোবেসে পড়ি। তবে ভূগোলটা আমার সবথেকে পছন্দের বিষয়। একদম। তাহলে শ্রোতা বন্ধুরা, যারা এই অনুষ্ঠানটা শুনছেন, যারা এই অনুষ্ঠানটা দেখছেন, তারা শ্রেয়সীর কাছ থেকে একটা মূল্যবান দরকারি টিপসই বলা যেতে পারে, এটা নিতে পারেন যে কোনো বিষয়কেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে এবং সমান অগ্রাধিকার দিয়ে পড়তে হবে, যাতে ভবিষ্যতে এই বিষয়টাও তার কাজে লাগতে পারে। যদি কখনো এই বিষয় নিয়ে সে নাও পড়ে, তবুও কখনো তার চলার পথে বিষয়টা কাজে লেগে যেতে পারে। এবারে আসছি যে সমস্ত ছাত্রছাত্রীরা, দেখো, অনেকেই হয়তো তুমি যেরকম বললে যে গৃহশিক্ষকের সহায়তা পেয়েছো, অনেকেই হয়তো গৃহশিক্ষকের সহায়তা পাবে না বা পাচ্ছে না। সেক্ষেত্রে তারা স্কুলকে কিভাবে ব্যবহার করবে?
স্কুল তো শিক্ষার একটা আদর্শ প্রতিষ্ঠান। এবার গৃহশিক্ষক যে প্রত্যেকেরই জরুরি সেটা একদমই কাম্য নয়, বা মানে সেটা প্রত্যেকেরই যে পাবে বা প্রত্যেকেই সেই গৃহশিক্ষকের বা শিক্ষিকার কাছে যাবেন সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। তবে যারা পুরোপুরিভাবে বিদ্যালয়ের উপর নির্ভরশীল তাদেরকে আমি বলবো যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মানে এটা আমারও আর কি একটা অভিজ্ঞতা বলতে পারি, তাদের কাছ থেকে আমি যখনই কোনো সাহায্যের জন্য গিয়েছি তারা কখনোই ফেরান না, এবং তারাও কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নজরে রাখেন, গুরুত্ব দেন তাদেরকে পড়াটা কিভাবে আর কি তাদের কাজে লাগাতে পারবে পরীক্ষার জন্য, পরবর্তী জীবনের জন্য, তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে পথ নির্দেশন করেন। একদম। তাহলে শিক্ষকরাই হচ্ছেন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, তাই তো? সুতরাং কেউ যদি ভাবেন যে আমি স্কুল এবং শিক্ষিকাদেরই সহায়তা নেব, তাহলে সেটা কিন্তু শিক্ষকরা সব সময় করার জন্য এগিয়ে আসেন। তোমার পড়ার যে পদ্ধতি সেটা কীরম ছিল? কত ঘন্টা তুমি পড়তে? ঘন্টার হিসেব বলতে পারবো না, তবে আমি যদি তাও ঘন্টা হিসেব বলতেই হয় তাহলে বলতে পারি যে দিনে গড়ে 6-7 ঘন্টা বলতে পারি, তবে পরীক্ষার আগে সময়টা বেড়েছিল। এছাড়াও আমি মূলত দিনের বেলা পড়ি, রাতের বেলা আমার পড়া হয় না বা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তোমার পড়াশুনোর বাইরে তোমার আর কি করতে ভালো লাগে বা তোমার হবি কি? এবার একটু ব্যক্তিগত আলাপচারিতায় আমরা আসি। আমার গান শুনতে ভালো লাগে, এছাড়াও গল্পের বই পড়তে ভালো লাগে, ঘোরাঘুরি করতে ভালো লাগে, গল্প শুনতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে। আর তুমি যে গল্পের বই পড়তে ভালো লাগে বলছো, তোমার প্রিয় লেখক কে? আমি মানে অনেক দিন ধরে যে গল্পের বই পড়ি সেটা না, তো অনেক কিছু পড়ে ফেলেছি সেটাও বলতে পারবো না, এর জন্য প্রিয় লেখক বলাটা এখন আমার পক্ষে একটু কঠিন। আচ্ছা, তুমি যে গান ভালোবাসো, গান শেখো কি? না, শেখা হয় না, তবে ছোটোবেলায় শিখেছিলাম। আচ্ছা, তাহলে দুকলি একটু শুনি তোমার গলায় গান। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। বাহ, সাধু সাধু, খুব সুন্দর গলা তোমার। তোমার এই যে গান আমাদের এই যে পরিবেশটা একদম অন্যরকম করে দিল। এবারে আমরা চলে যাচ্ছি শ্রেয়সীর বাবা শ্রী জীবন কুমার শীলের কাছে। আপনি এই যে একজন গর্বিত পিতাই বলা যেতে পারে, আপনার পাশে বসে আছে আপনার কন্যা, যিনি সারা রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করেছেন। তো কেমন লাগছে আপনার কন্যার এই সাফল্য? নমস্কার। শ্রেয়সী শীল ছোটোবেলার থেকে পড়া খুব ভালো, মনোযোগী ছিল। আমিও প্রথম ওকে লেখা শেখাই। প্রথম যখন লেখা শেখাই তারপর থেকে ও নিজে নিজেই শিখতো, মানে দ্বিতীয়বার শেখাইতে হয় নাই। হঠাৎ একটু যখন আটকে গেল তখন বলতো, বাবা এটা হয়তো পারতেছি না। ঠিক যখন আবার আমি ওকে হাত ঘুরাই শেখালাম তখন ঠিক শিখে গেল। এইভাবে করতে করতে পড়াশোনা আগাই যাইতো। প্রাইমারি স্কুল ঠিক 1-2 রোলের মধ্যে থাকতো। তারপরে গার্লস স্কুলে পড়াশোনা যখন আবার ভর্তি হয়ে গেল বা শুরু করলো, প্রথমে যখন একটু ভর্তি হওয়ার সময় একটু বেশি রোল নম্বর হয়ে গেল, খুব মনটা খারাপ ছিল। কারণ প্রাইমারিতে 1-2 রোল ছিল। বলতো, বাবা আমার না এই 60 কি 70 হয়ে গেল রোল, এত পিছনে হয়ে গেল। না বাবা, চিন্তা করিস না, তুই পড়াশোনা ভালো করে কর, ঠিক 5 তো 6 ঠিক 1-2 রোলের মধ্যে আসবে। তারপরে ঠিক 10 বা 11 রোল হয়ে গেল। এই 10-11 হইতে হইতেই ঠিক মনে ক্লাস 9-এ তখন মনে লকডাউন বা কি শুরু হয়ে গেল। তারপর থেকে ঠিক আবার 1 রোল চলে আসলো। এই 1 রোলের থেকেই 9, 10, 11, 12 ঠিক 1 হয়েই চলল। তারপরে যখন উচ্চ মাধ্যমিক দিল, ও রাজ্যের 8ম
হয়ে খুব বাবা মার আনন্দ, পাড়া প্রতিবেশী, টিউশনি স্যার ম্যাডাম, স্কুলের ম্যাডাম খুব উৎসাহিত বা আনন্দিত, পাড়ার লোকরাও খুব আনন্দিত। এবং পাড়ার লোকরা পর্যন্ত বললেন, কেন আমরা সারা শিলিগুড়িবাসী আমরা ওর সাফল্যে আনন্দিত। আর শ্রোতা বন্ধুরা, এই একটা জিনিস আমরা শ্রেয়সীর বাবার কাছ থেকে শুনলাম যে মানে কখনো সাফল্য একবারে হয়তো আসে না, ধীরে ধীরে সেই সাফল্যের শিখরে পৌঁছাতে হয় এবং কখনো তাতে ভেঙে পড়তে হয় না। শ্রেয়সী যখন প্রাইমারি স্কুল থেকে শিলিগুড়ি গার্লস স্কুলে ভর্তি হলো, তখন ওর রোল নম্বর যা ছিল এখন একদম সেরা, 1 নম্বর। এবং সেখানে বাবা মার অনুপ্রেরণা, বাবা মার উৎসাহ এবং বাবা মার ভালোবাসা অবশ্যই পাশে তাকে পেতে হবে। তো শ্রেয়সী, আবার আমরা তোমার কাছে ফিরে আসি। তুমি ভূগোল পড়তে ভালোবাসো, ভবিষ্যতে ভূগোল নিয়েই পড়তে চাও বললে। তো তুমি মানে উচ্চশিক্ষা কোথা থেকে নিতে চাও, কোথায় ভর্তি হলে? আমি শিলিগুড়িতেই থাকবো এবং ফর্ম ফিল আপও করেছি। শিলিগুড়ি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে ভূগোল নিয়ে, ভূগোলে আর কি মেজর করব। এর সাথে সাথে আর কি আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছি। তার সাথে আমি রিসার্চের দিকটাতেও আর কি ইচ্ছা আছে, তবে সিভিল সার্ভিসটা আর কি মূল লক্ষ্য আমার। আচ্ছা, তো তোমার এই যে ভূগোল নিয়ে পড়ার সাথে সিভিল সার্ভিস, এই যে তোমার স্বপ্ন, এইটার কি কোনো রকম মানে যোগসূত্র আছে? মানে আমি বলছি যে যে কোনো বিষয়ে যদি তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, সেখান থেকে তুমি সিভিল সার্ভিসের জন্য যোগ্য বলে বিবেচিত হবে, মানে পরীক্ষায় বসার জন্য যোগ্য। সেখানে ভূগোলটাই কেন? মানে তোমার ভালো লাগে বলে তাই, না ভূগোল নিয়ে তুমি ভবিষ্যতে আরেকটা রাস্তা খালি রাখলে যে যদি ইউপিএসসি না করো তাহলে ভবিষ্যতে এটা নিয়ে পড়বে, সেরকম কি লক্ষ্য? হ্যাঁ, সেটা তো একটা দিক রয়েছে, তবে যেহেতু ভূগোল বিষয়টা আমার বেশি পছন্দ, এবার বর্তমানে আমি যখন কলেজ পড়বই তো আমার পছন্দের বিষয়টাকে নিয়েই আগাই, তাহলে আমার সেই পছন্দের বিষয়টাকে আরও জানা হবে গভীরে গিয়ে। আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা অন্য রকম লক্ষ্য শ্রেয়সীর। আর তুমি যে ইউপিএসসি পরীক্ষায় বসবে এবং আমরা তো আশাই করব তুমি চান্স পাবে এবং সিভিল সার্ভিসের মাধ্যমে দেশ মাতৃকার সেবা করবে, তো তোমার সিভিল সার্ভিসটা তুমি, এই লক্ষ্যটা তুমি বেছে নিলে কেন? মূলত দেশ সেবার জন্যই। সমাজে যে সমস্ত আর কি খারাপ দিকগুলো রয়েছে সেটাকে যাতে আমি নির্মূল করতে পারি, সমাজে একটা সৎ এবং আরও ভালো কোনো প্রচেষ্টা যাতে আমি আনতে পারি এবং নিজের মাধ্যমে যদি আমি দেশমাতৃকার সেবা করতে পারি, সেটা আমার জন্য আর কি অনেক বড় পাওনা হবে। সেজন্যই তুমি সিভিল সার্ভিসকে বেছে নিতে চাইছো। একদম। আর আমাদের এই যে সমস্ত ছাত্রছাত্রী তোমার ভাই বোনেরা পরবর্তী বছরে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, তাদের তুমি কি বলবে? তাদের তুমি পরীক্ষা সংক্রান্ত কি টিপস দেবে? প্রথমত, পরীক্ষায় যেতে হলে তো পড়াশোনা করতেই হবে। পড়াশোনার পথে যাওয়ার জন্য পড়াশোনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তো পড়াটাকে নিজের মতো গুছিয়ে নিলে সবথেকে ভালো হয়। এছাড়াও এবার আমরা যে প্রথম থেকেই নিজের পুরো ভালো একদম 100% নম্বর পাবো সেটা কখনোই হয় না। এছাড়াও মূল্যায়নগুলো আমরা করতে পারি বা বিভিন্ন লেখা প্র্যাকটিস তো একটা রয়েছে, লেখা প্র্যাকটিস করে আমরা শিক্ষক শিক্ষিকাদের দিয়ে দেখিয়ে নিতে পারি যে আমার কোথায় ভুল ত্রুটি রয়েছে। তারা তো একজন শিক্ষার্থীকে ভালো বোঝেন এবং লেখাটা কোথায় কোন জিনিসটার কমতি রয়েছে, কোন জিনিসটাকে কিভাবে সংশোধন করে কিভাবে পরীক্ষায় উপস্থাপনা করতে হবে, সেই বিষয়টা তারা খুব ভালো বুঝবেন। এবং তাদের থেকে যে নির্দেশনা আমরা পাই সেটাকে যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে কিন্তু আমাদের অনেকটা আর কি ইমপ্রুভমেন্ট হয়। এবং তার সাথে সাথে তো যে বললাম মূল্যায়ন তো রয়েছে, প্র্যাকটিস রয়েছে। কোনো বিষয়কে নিজের মতো করে আগে জেনে নিয়ে তারপরে সেই বিষয়টাকে আরেকটু চর্চা করা, এগুলো কিন্তু পরীক্ষার জন্য তো বটেই, পরবর্তী জীবনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমি শ্রেয়সীর বাবার কাছে যাব। জীবনবাবু, শ্রেয়সী এই যে এত ভালো রেজাল্ট করেছে বা চারিদিক থেকে এত যে প্রশংসা সম্বর্ধনা এসব পাচ্ছে, এইগুলো তো বলা যেতে পারে যে ওর সাফল্যের একটা অংশ, কিন্তু ওর সাফল্যের মূল স্তম্ভ বা মূল বিষয়টা ঠিক কী? এখন ও যেহেতু ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, সেটা করুক। আমি বা আমার ওয়াইফ
আমরা চাচ্ছি যে ও যেদিকে আগায় যাইতে চাচ্ছে সেদিকে আগায় যাক, আমরা আছি, ও যেভাবে আগায় যেতে চাই যাক। আমরা পাশে পেয়েছি শ্রেয়সীর বাবাকে, কিন্তু শ্রেয়সীর মা, যিনি বলা যেতে পারে শ্রেয়সীর সাফল্যের অন্যতম একজন কারিগর, তাকে আজকে আমরা পাইনি, কারণ তিনি কর্মসূত্রে তার নিজের কর্মস্থলে আছেন। শ্রেয়সীর কাছে জানতে চাইব, তোমার এই সাফল্যে তোমার মার অবদান কতখানি? প্রথমত মা এবং বাবা দুজনকে ছাড়া আমি একদম অসম্পূর্ণ। তাদের সহযোগিতা, তাদের আমার প্রতি একটা বিশ্বাস আমাকে ছোট থেকে গড়ে তুলেছে। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বলবো না, এবং বাহ্যিক আচার আচরণ এবং আমি কিভাবে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবো, সমস্ত বিষয়টা আমার মা বাবা আমাকে শেখান এবং আমি শিখি তাদের থেকে রোজ। তারা যেভাবে কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছেন, বড় করে চলেছেন, তো সেক্ষেত্রে আমি তো তাদের কাছে ভীষণই কৃতজ্ঞ। তো তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা বা সামর্থ্য হয়তো আমার নেই, তবে আমি বলতে পারি যে আমি তাদের পাশে দাঁড়াবো এবং নিজে প্রতিষ্ঠিত হয়ে তাদের পাশে সবসময় থাকবো। একদম, খুব ভালো লাগলো শুনে। আবার আমরা একটু জীবনবাবুর কাছে যাই। জীবনবাবু, এই যে পরীক্ষার সাফল্য, এটা তো খুব তাৎক্ষণিক, হ্যাঁ, এটা অনেকেরই হয়, অনেকেরই হয় না, কিন্তু একজন মানুষ হিসাবে তৈরি হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এ বিষয়ে আপনি কি বলেন? সেটা তো ঠিকই, কিন্তু ওকে পরিশ্রম করতে হবে লেখাপড়ার দিক থেকেই। আমরা তো আছি তার পিছনে, কিন্তু তাকে সহযোগিতা আমরা তো করবই। তার মধ্যে ও স্কুলের স্যার বা ম্যাডাম, টিউশনি স্যার বা ম্যাডাম, তাদের সহযোগিতা নিয়ে ওকে আগায় যেতে হবে। হ্যাঁ, আমরা তো আছি, মা বাবা তো আছি, ওর সুবিধা আমাদেরকে বলতে হবে। এখন আমরা যদি ওকে না বুঝাই দিতে পারি, আমরা এর থেকে বড় যারা আছে তাদের কাছে আমরা পরামর্শ নেব, তাকে আমরা বলবো যে তুমি এইদিকে পারতেছো না, ঠিক তুমি তোমার যেদিকে ভালো লাগে আর কি, তোমার স্যার ম্যাডামদের কাছে শুনে নাও, শুনে নিয়ে তুমি এগিয়ে যাও। খুব ভালো লাগলো জীবনবাবু আপনার কথা শুনে। শ্রেয়সী, আমার পরবর্তী প্রশ্ন তোমার কাছে, যে অনেকেই দেখো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো বা যে কোনো জীবনের অনেক পরীক্ষা আছে যেগুলোতে অনেকেই অকৃতকার্য হয়েছে। তুমি যে সেখানে কৃতকার্য হয়ে একটা এক্সাম্পল হয়েছে, উদাহরণ রেখেছো তোমার শিলিগুড়িবাসীর সামনে, তো যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও? প্রথমত আমরা প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকের পারিপার্শ্বিক পরিবেশ, প্রত্যেকের কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্ট সেটা আলাদা আলাদা হয়। কারো যদি পড়াশোনায় মন না থাকে, সে অন্য কোনো ফিল্ডে অবশ্যই ভালো হতে পারে, এবং তার যদি পড়াশোনায় ইচ্ছে না থাকে কোনো ব্যাপার না। বর্তমানে তো অনেক বিভিন্ন বিষয়গুলো খোলা রয়েছে, তার যেদিকে ইচ্ছা, শুধু মাত্র পড়াশোনা করেই যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তা নয়। সে তার যেই বিষয়টাতে আর কি লক্ষ্য রয়েছে, সেই বিষয়টাকে নিয়ে যাতে সে চর্চা করে, সেই বিষয়টাতে যাতে সে এগিয়ে যায়, এটাই মূলত আমাদের কামনা। শ্রেয়সী, তোমার পড়াশুনোর আরম্ভ কোথা থেকে, মানে কোন বিদ্যালয় থেকে তুমি পড়াশুনো শুরু করেছো, মানে কিভাবে হলো একটু বলো। আমাদের শিলিগুড়ি দক্ষিণ একটিয়াশালেই আর কি বিদ্যালয় রয়েছে, নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ। সেখান থেকে আমি নার্সারি থেকে 4 অবধি পড়েছি, এবং সেটা আমার বাড়ির খুবই কাছে, মানে 5 মিনিটের হাঁটা পথ বলতে পারি। আচ্ছা, তারপরে তুমি 5ম শ্রেণীতে আমি শিলিগুড়ি স্কুলে এসেছি। হ্যাঁ, আচ্ছা। আর তুমি এই যে এত ভালো রেজাল্ট করেছো, তোমার মার্কশিট তো আমরা দেখাতে পারছি না, তো কোন বিষয়ে কত নম্বর পেয়েছো একটু যদি বলো। আমার বাংলায় 99, ইংরেজিতে 100, ভূগোলে 97, রাষ্ট্রবিজ্ঞানে 97, ইতিহাসে 90 এবং পরিবেশবিদ্যায় 96। ইংরেজিতে 100-তে 100, এটা কিভাবে সম্ভব হলো একটু বলবে? মূলত পড়াশোনাটাই তো প্রথম। ইংরেজি বিষয়ে আমার শিক্ষিকাদের পরামর্শ, তাদের তারা আমাকে যেভাবে আর কি শিক্ষা দিয়েছেন যে এই বিষয়টা এভাবে করতে হবে, যেভাবে গ্রামারগুলো প্র্যাকটিস করানো, এছাড়াও যে রাইটিং বিষয়টাতে, সেখানে
সেখানে যথেষ্ট আর কি শব্দের দখল দরকার, তো অত আমার যদিও নেই, তবে সেই বিষয়টাতে আমি একটু শেষের দিকে একটু ফোকাস করেছিলাম। তো সব মিলিয়েই শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণা, তাদের পথ চলার গাইডেন্স বলো, গাইডেন্স দিয়ে তুমি এই সাফল্যটা অর্জন করেছো। আর তোমার ভূগোলে যে 97 পেয়েছো, তার জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলে? কারণ ভূগোল তোমার পছন্দের সাবজেক্ট। হ্যাঁ, পছন্দের সাবজেক্টকে আর কি যে খুব জোর দিয়ে পড়তে হয় এটা না, মানে হয়নি। যেহেতু ভূগোল আমার পছন্দের বিষয়, তো সেটাতে আমার খুব আর কি কষ্ট পরিশ্রম করতে হয়নি। আমি প্রথমে তো টেক্সট বুক ওপর ধ্যান দিয়েছি। টেক্সট বুক পড়া হয়ে গেলে আমার যিনি আর কি টিচার, তিনি যে সমস্ত নোটসগুলো দিতেন সেটা আমি পড়তাম। সেখানে কিছুটা যদি নিজের মতো করে লেখা যায় সেটা চেষ্টা করা। এছাড়া তারপরে যদি রেফারেন্স বুক যদি পাই, এবার অত বই তো কেনা সম্ভব নয়, আমি শিক্ষক শিক্ষিকাদের থেকেই নিয়েছি, এবং রেফারেন্স যদি আমার টেক্সট বুক এবং নোটসটাকে পড়া হয়ে গেলে রেফারেন্স বইটার থেকেও একবার চোখ বুলিয়ে নিয়ে কিছু যদি নতুনত্ব থাকে সেই বিষয়টাকে নেওয়া, সব মিলিয়েই আর কি পড়েছি। আর যে বিষয়ে তুমি একটু কম নম্বর পেয়েছো সেটা হচ্ছে ইতিহাস। হ্যাঁ, একটু মানে হচ্ছে 90 পেয়েছে। হ্যাঁ, তো এই 90 যে তুমি পেলে, এইটা মানে তোমার যদি তোমার এখানে 90-এর বদলে আরেকটু হতো, তোমার র্যাঙ্ক আরও বেড়ে যেত না? তো এখানে এটা কমলো কেন? মানে তোমার কি অ্যাসেসমেন্ট? আমার 90-এর মানে যে 10 নম্বর আর কি কাটা গিয়েছে সেটা হচ্ছে মূলত থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টারে 40-এ হয়েছিল, 40-এ আমার 30 ছিল। তো সেই সময় আমার মনে হয় আরও কিছু যদি আমি বই ঘাঁটতাম, আর একটু বই যদি আমি পড়তাম, তাহলে হয়তো নাম্বারটা চলে আসতো। সেটা আমারই গাফিলতি, আমি ওই বিষয়টাতে একটু মানে কম মনোযোগী ছিলাম। আচ্ছা, তাহলে তুমি যে সমস্ত ছেলেমেয়েরা এই যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমার এই যে এতগুলো সাবজেক্টে এত ভালো ফল করেছো, এত ভালো নম্বর পেয়েছো, তুমি তাদের কি বলবে? মানে কিভাবে তুমি যে ভুলটা করেছো সেই ভুল যাতে তারা না করে, তার জন্য সে কিভাবে রেডি হবে আর কি? যেটা আর কি আমার ভুল হয়েছে, যে বই হচ্ছে একটা বই আর কি যথেষ্ট হয় না, এবং আমাদের জন্য এবার সব বই কেনাও সম্ভব না। তো আমরা টিচারদের থেকেই কিন্তু বই নিতে পারি, তাদের থেকে পরামর্শ নিতে পারি। তো নিজেকে আর কি এগোতে হবে। এবার আমি যদি না চাই যে আমি আর বই পড়বো না, তাহলে তো আর আমি এমনি এমনি পেয়ে যাব না। তো আমাদেরকে নিজেদের পড়াশোনার প্রতি যে ভালোবাসা এবং জোর, সেটাকে রাখতে হবে, এবং জানার প্রতি আগ্রহ মানুষকে শেখায়, তো আগ্রহটা রাখতে লাগবে। একদম। আচ্ছা, তুমি তো এই প্রজন্মের ছাত্রী, এবং তুমি সমাজকে কিভাবে দেখছো, কি চোখে দেখো? এবং যেহেতু তুমি ইউপিএসসি করবে বলছো, তাহলে সমাজের সাথে নিজের সমাজকে তোমার জানতে হবে, বুঝতে হবে। তোমার নজরে আমাদের সমাজ কীরকম? সমাজ তো একটা দেশ বা জাতির মেরুদণ্ড। কোনো সমাজ কিভাবে চলছে তার উপরে অর্থনৈতিক বলি বা মানুষের গুণগত মান, সব কিছু কিন্তু সমাজের উপর নির্ভরশীল। এবার প্রতিটা মানুষের মধ্যেও যেমন ভালো খারাপ মিশিয়ে রয়েছে, সমাজের মধ্যেও কিন্তু এরকম ভালো খারাপ মিশিয়ে রয়েছে। এবার সমাজে থেকে আমরা ভালো দিকটা যাতে নিজেদেরকে মোটিভেট করার জন্য কাজে লাগাই, এবং আমরা যে প্রতিটা মানুষ, প্রতিটা নাগরিক দেশের, আমাদেরই দায়বদ্ধতা দেশের জন্য কিছু করা। আমরা প্রত্যেককে শুধুমাত্র নিজের বাড়িকে, শুধুমাত্র নিজের ঘরকে নিজের বলে না ভেবে যদি একটা সমাজকে নিজের বলে ভাবি, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে, আরও সৌভ্রাতৃত্ব জন্মাবে আমাদের মধ্যে, এবং দেশ একটা যেন দেশের প্রতিটি মানুষের মধ্যে বিভিন্ন জাতি বলি, বিভিন্ন ধর্ম, বর্ণ, এই সমস্ত ভেদাভেদগুলো আর থাকবে না। এই সমস্ত ভেদাভেদগুলোর মধ্যে আমরা শুধুমাত্র একটাই পরিচয় জানবো, যে আমরা সবাই এক। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর আমাদের এই পশ্চিমবঙ্গে নানান মনীষী রয়েছেন, যারা বিভিন্ন সময় সমাজ উন্নয়নের জন্য, সমাজ সংস্কারের জন্য কাজ করে গেছেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। তোমার অনুপ্রেরণা কে?
আমাদের আমি যে একদম প্রথম স্কুল সেটা নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ, তো সেখানে নেতাজি কথাটা রয়েছে। তো আমি মূলত নেতাজি থেকে বেশি অনুপ্রাণিত। এছাড়াও আমাদের স্বাধীনতা সংগ্রামে বলি, বিভিন্ন সমাজ কল্যাণে বলি, সেখানে যে সমস্ত মনীষীরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আমাদের মনে কোথাও গিয়ে ছাপ রেখে যান এবং রেখেও চলেছেনও। তাদের দেখে প্রতিদিনই যেন আমরা আরও নতুন কিছু শিখি। স্বামী বিবেকানন্দ বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলি, কাজী নজরুল ইসলাম বলি, প্রত্যেকে, এপিজে আব্দুল কালাম, প্রত্যেকেই তাদের সম্বন্ধে জানা, তাদের সম্বন্ধে জ্ঞান, সেটা যেন পরম প্রাপ্তি আমাদের। একদম অত্যন্ত সপ্রতিভ একটি মেয়ে শ্রেয়সী, তার সাথে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগলো। আজকে অনুষ্ঠান শেষ করার আগে আমি জীবনবাবুকে বলছি যে জীবনবাবু, এই যে আপনি যে সমস্ত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে পরীক্ষায় বসতে যাচ্ছে বা আগামী বছর যারা পরীক্ষায় বসবে, সেই সমস্ত ছাত্রছাত্রীর বাবা মাদের আপনি কি বলবেন? আপনি একজন সফল ছাত্রীর বাবা হিসাবে আপনার কি অভিজ্ঞতা, তাদের আপনি কি বার্তা দেবেন? সকল ছাত্রছাত্রীর মাদেরকে বলবো যে ছেলে মেয়েকে তো শাসন করতে হবে, কারণ আজকাল ছেলে মেয়ে খুব দুষ্টু বা বদমাশের দিকেই এরা এগিয়ে যায়, টিভির দিকে বেশি ঝোঁক দেয়, মোবাইলের দিকে বেশি ঝোঁক দেয়। তাদেরকে বলবো যে তারা যেন এত মোবাইল না দেখে। ছোট ছোট বাচ্চাদের বলছি, ছাত্রছাত্রীদেরকে বলতেছি, তোমরা বেশি টিভি দেখবা না, বেশি মোবাইল ঘাঁটবা না, পড়াশোনার দিকে বেশি নজর দিবা, পড়াশোনার দিকে বেশি ঝোঁক দিবা। টিভি দেখবে না কেন, দেখবা, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা, হয়তো মোবাইল দেখবা আধা ঘন্টা 1 ঘন্টা, খেলাধুলা করবা হয়তো 1 ঘন্টা, কিন্তু পড়াশোনার দিকে মনটা বেশি দেবা। বাচ্চা কাচ্চাদের মারাও যেন এরকম একটা টাইম দেয় বাচ্চা কাচ্চাদের দিক দিয়ে, তাহলে ঠিক ওরা পড়াশোনার দিক দিয়ে ভালো হবে। আজকে আমার মেয়ে যেরকম রেজাল্ট করছে, তারাও ঠিক এরকম রেজাল্ট করবে, এর থেকে আরও ভালো করবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। জীবনের চলার পথে চড়াই উতরাই থাকে, কেউ একটু এগিয়ে যায়, কেউ একটু পিছিয়ে পড়ে, কিন্তু পিছিয়ে পড়াটাই সব নয়, বা পরীক্ষায় পিছিয়ে পড়াটা সব নয়। একটা সফল, সুন্দর, সুস্থ মানুষ হিসেবে গড়ে ওঠাটা একটা দেশ এবং জাতির জন্য ভীষণভাবে দরকারি। সেটাই আমরা শুনলাম এই প্রজন্মের যে প্রতিভ, যে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে, শুধু তার পড়াশুনো দিয়ে নয়, তার কথাবার্তা, তার সুন্দর গানের গলা, তার বুদ্ধি, তার বোঝার শক্তি দিয়ে। শ্রেয়সীর জন্য এবং শ্রেয়সীর আগামী জীবনের জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা। ওর প্রত্যেকটা স্বপ্ন সফল হোক এবং ওর মাধ্যমে আমাদের দেশ, জাতি এবং সমাজের উন্নয়ন সম্ভবপর হোক। আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর জীবনবাবু, আপনি এই যে সকন্যা আমাদের অনুষ্ঠানে এসেছেন, তার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার। ভালো থাকবেন সবাই। নমস্কার।